সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আজ 13 অক্টোবর 2015 আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, আর উপলক্ষে আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সেলিম আমরাও খান। দর্শক, আপনারা জানেন যে আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। ইউনাইটেড নেশনস অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন থেকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এবং 2015। আর এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইংরেজিতে নলেজ ফর লাইফ, আর এর সঙ্গে সঙ্গতি রেখে এটিকে বাংলার প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে জ্ঞানী জীবন। দর্শক, আপনারা জানেন যে পৃথিবীব্যাপী জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, এতে করে মানুষের জীবন বিপন্ন হচ্ছে, নানা ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের সভ্যতাকেও মাঝে মধ্যে হুমকিগ্রস্ত করছে। তারপরও মানুষ বসে নেই। কীভাবে এই প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করা যায় কিংবা মানবসৃষ্ট দুর্যোগকে কীভাবে মোকাবেলা করা যায়, এই জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। বাংলাদেশও এর থেকে বাইরে নয়। বাংলাদেশ সরকারও এ নিয়ে নানা রকম কাজ করছে। এর সঙ্গে সম্পৃক্ত আছে বিদেশি এনজিও, যারা কাজ করছেন প্রান্তিক মানুষের জীবন মান উন্নয়নের জন্য এবং কীভাবে প্রাকৃতিক বিপর্যয় থেকে মানুষকে রক্ষা করা যায়। আর এ নিয়ে আজকে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শাহ কামাল, রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রিয়াজ আহমেদ, এবং রয়েছেন ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব নবী। এখানে আসবার জন্য আপনাদের প্রত্যেককেই স্বাগত। দর্শক, আপনারা জানেন যে এই দিবসটির তাৎপর্য নানামুখী রয়েছে। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের ফলে যেমন পৃথিবীর মানুষের জীবন বিপন্ন হচ্ছে, তেমনি থেকে রক্ষার জন্য নানা রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন এর ভিতরে যে স্লোগানটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে জ্ঞানী জীবন বাংলাদেশ, এবং নানা রকম পরিকল্পনা এবং প্রোগ্রাম অনুষ্ঠানসূচি নেওয়া হয়েছে। প্রথমেই আমি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শাহ কামালকে কাছে জিজ্ঞাসা করতে চাই যে আজকের দিনটিতে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায়, বিশেষ করে যেখানে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এই প্রেক্ষাপটে এই দিবসের তাৎপর্যটিকে আপনি কীভাবে ব্যাখ্যা করতে চাইছেন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে? আপনাকে ধন্যবাদ এবং আরটিভি শ্রোতামণ্ডলীকে ধন্যবাদ। আজকের দিনটির তাৎপর্য বিশেষ করে বাংলাদেশের জন্য এবং বাঙালিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি জানেন যে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এদেশের মানুষ দুর্যোগ মোকাবেলায় ইতিমধ্যে সারা বিশ্ববাসীর কাছে সক্ষমতা অর্জন করেছে এবং আমাদেরকে রোল মডেল বলা হয়। কারণ অন্যরা কিন্তু আমরা যে দুর্যোগে যে সাকসেসফুল, আমাদের এই সাকসেসফুলটাকে তারা আমাদের কাছ থেকে জানতে চায় যে আমরা কিভাবে এই সফলতা অর্জন করেছি। আজকের দিনটি অধিকতর গুরুত্বপূর্ণ মূলত হলো যে আজকের প্রতিপাদ্য বিষয় হলো যে নলেজ ফর লাইফ, অর্থাৎ জ্ঞানী জীবন। অর্থাৎ আগে আমরা চিন্তা করেছিলাম যে যখনই কোনো দুর্যোগ আসবে সেই দুর্যোগটা আল্লাহর দান এবং এটা প্রকৃতিগতভাবেই আমরা পেয়ে থাকি এবং মোকাবেলা করব। কিন্তু কালক্রমে আমরা শিখেছি এবং জেনেছি যে আমরা যদি প্রস্তুতি গ্রহণ করি, আমরা যদি রেসপন্স করি এবং আমরা যদি টাইমলি রিকভারি করি, তাহলে আমাদের রিস্ক রিডাকশনটা সম্ভব। এখন এই কাজটি করতে গিয়ে আমরা কিন্তু সম্মিলিতভাবে আমাদের ভলান্টিয়ার, আমাদের যে জনশক্তি আছে আপাময় জনসাধারণ, এবং আমাদের যে সরকারি যে টেকনিক্যাল নোহাউ আছে, এর একটি সমন্বয় সাধন করে কিন্তু চলছি। কিন্তু এখন দেখা যাচ্ছে যতই আমরা টেকনোলজির উপর ডিপেন্ড হচ্ছি, আইসিটি ইউজ করছি এবং আমাদের জ্ঞানকে আমরা বিশ্বায়নের সাথে সমৃদ্ধ করছি, ততই কিন্তু আমাদের রিস্ক রিডাকশনটা কম হচ্ছে, অর্থাৎ আমাদের ঝুঁকির পরিমাণ হ্রাস পাচ্ছে। আমি কথা বলবো এখন মহাপরিচালক অধিদপ্তরের মোহাম্মদ রিয়াজ আহমেদের সঙ্গে। আপনি তো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক। আসলে আমরা কোন কোন ঝুঁকির ভিতরে রয়েছি? বাংলাদেশটি যে একটি দুর্যোগপূর্ণ দেশ হিসেবে, যেটি সেক্রেটারি মহোদয় বলবার চেষ্টা করেন, আসলে কোন কোন ঝুঁকির ভিতরে আমাদের বাংলাদেশের মানুষগুলো রয়েছে, বিশেষ করে প্রান্তিক মানুষকে রক্ষার জন্য আপনাদের কি কার্যকর পদক্ষেপ আছে এবং কী পদক্ষেপগুলো গ্রহণ করেছেন? আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের এই দেশ ছোট্ট একটা দেশ, কিন্তু ছোট্ট দেশ হলেও আমাদের দেশ কিন্তু বৈচিত্র্যে ভরা। আমরা জানি যে আমাদের দেশে পাহাড় রয়েছে, সমুদ্র রয়েছে, নদী রয়েছে। এই বৈচিত্র্যের কারণেই হোক আর ভৌগোলিক অবস্থানের কারণেই হোক, আমাদের দেশে দুর্যোগ বলতে যে সকল
যত দুর্যোগ পৃথিবীতে আছে তার বেশিরভাগগুলোই আমাদের দেশে আছে। আমাদের এখানে উপকূলীয় অঞ্চলে সাইক্লোনের দুর্যোগ রয়েছে, আমাদের মধ্যাঞ্চলে এবং অন্যান্য অঞ্চলেও বন্যা প্রাদুর্ভাব দেখা দেয়। এই বছরও আমরা 3 বার বন্যায় আক্রান্ত হয়েছি। আমাদের দেশে পার্বত্য অঞ্চলগুলোতে পাহাড় ধস রয়েছে, নদী বিধৌত অঞ্চলগুলোতে রিভার ইরোশন, রিভার ব্যাংক ইরোশন রয়েছে। মাইলের পর মাইল দেখা যায় জমি ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে যায়। তারপরে উত্তরাঞ্চলে মরুকরণের প্রভাব রয়েছে, আমাদের দক্ষিণাঞ্চলে স্যালাইনিটির প্রাদুর্ভাব রয়েছে। তারপর রিসেন্টলি আমরা দেখলাম নেপালে যখন ভূমিকম্প হলো, আমাদের দেশও কিন্তু ভূমিকম্পে কেঁপে উঠেছিল। নেপালে যেই মাত্রার ভূমিকম্প হয়েছিল, সেই মাত্রার ভূমিকম্প যদি আমাদের এখানে স্পর্শ করত, তাহলে কিন্তু আমাদের প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন আমরা হতাম। তো আমরা দেখতে পাচ্ছি যে সব ধরনের, ইভেন কি আর্সেনিক দূষণের জন্য এটাও একটা ভয়াবহ ঝুঁকি আমাদের। তো এগুলো আমাদের রয়েছে। তো এগুলোর রিস্ক রিডাকশনের ক্ষেত্রে আমি বলবো যে ঘূর্ণিঝড়ে আমরা কিন্তু বেশ সাফল্য অর্জন করেছি। আবহমান কাল থেকে আমাদের দেশের মানুষ ঘূর্ণিঝড়ের সাথে সহাবস্থানে তারা অভ্যস্ত হয়ে গিয়েছে। বন্যার ক্ষেত্রেও আমরা অর্জন করেছি। আমরা আমাদের মানুষদেরকে সচেতন করেছি, সাইক্লোন শেল্টার নির্মাণ করেছি, সিগন্যালিং ব্যবস্থা এবং সেগুলোকে মানুষের মধ্যে ডিসেমিনেট করার ব্যবস্থা, তারপরে এই মানুষকে সাইক্লোন শেল্টারে নেওয়ার ব্যবস্থা, উদ্ধারের ব্যবস্থা, এগুলোর ক্ষেত্রে আমরা যথেষ্ট সফলতা অর্জন করেছি। তার প্রমাণ হিসাবে একটা কথাই যথেষ্ট, যে 70-এর ঘূর্ণিঝড়ে দেখেন আপনি যে প্রায় 3 লক্ষ মানুষ মারা গিয়েছিল। আর সুপার সাইক্লোন যেটা সিডোর, সেখানে প্রাণহানির সংখ্যা ছিল আপনাকে একটি 3000 প্লাস। সম্পর্ক প্রশ্ন করতে চাই আমরা। আমাদের কাছে যে পরিসংখ্যানটি আছে যে 1907 থেকে 2004 পর্যন্ত বাংলাদেশে 137টি বড় ধরনের সাইক্লোন হয়েছে এবং মৃতের সংখ্যা 6,24,000 25,000-এর মতো মারা গিয়েছে এবং গড়ে 4,483 জন মারা গেছে। এই যে মৃত্যুর যে সংখ্যা, এটি কি আপনি কমিয়ে আনতে সক্ষম হয়েছে? যে এভারেজ যেটি একদম আস্তে 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 সেটা কমে এখন এটা 1 ডিজিটে চলে আসছে। এবং 1 ডিজিট কি গত কমেনে মাত্র 1 জন মারা গিয়েছে। মহাসেনে ছিল 27 জন। আপনার কাছে ফিরে আসবো আবার। আমি এখন প্রশ্ন করছি সাকিব নবী, আপনি বলুন যে বাংলাদেশের এবার ক্যান ইউ ডিফাইন দ্য থিম অফ দ্য ডে নলেজ ফর লাইফ। এই যে জ্ঞানের জন্য যে জীবন, এর সঙ্গে ইনক্লুড করা হয়েছে ট্রেডিশনাল ইন্ডিজিনিয়াস এবং লোকাল নলেজকে যে অ্যাকুমুলেট করার ভেতর দিয়ে যে এটাকে রেজিস্ট করা যায় কিংবা রিডাকশন করা যায় রিস্ক অফ দিস ডিজাস্টার, হুইচ ওয়ে উই ক্যান reduce the First, disaster? I'd like to emphasize on the point which Mr. Riaz has said, that if you talk about any disaster, Bangladesh is among the topmost countries. If you talk about cyclone, it's among top 5. If you talk about Ghurnijor, it's in top 5. If you talk about Nadi Bhangun, it's in top 5. Even if you talk about flood, it's in top 5. So any disaster in the globe global, it's called the World Disaster Report, and if you look at the report, it comes from UNISDR. They carry out this survey, and Bangladesh is always on the top. But I should be giving credit to the government that they have managed it and reduced the risk. Bangladesh পঞ্চম ঝুঁকিবহুল দেশের ভিতরে আছে। Yes, any disaster you talk about, and it's there on the top 5. And the way, I mean, what Sir said, that, you know, I mean, the way we have been able to manage it, one of the biggest accomplishment has been the reduction in the number of deaths. Right from Bhola to, you know, Aila to Cedar, and the latest example is Mohsen. So the credit should be given to the government the way they have managed it, and they have managed it very, very successfully, I said. And one small example could be that we are talking about International Day for Disaster Reduction. This is under level category 3 now. Mm-hmm. So the kind of importance it is given to these kinds of days for awareness raising is very, very high number. That's what I would want to say. As far as the importance of traditional knowledge in disaster preparedness is concerned, what the international community means about is that there are certain time-tested formulas or knowledge which exists with the community. মানে যে তাদের যে জাত যে অভিজ্ঞতাগুলো আছে সেই এক্সপেরিয়েন্সকে ইনক্লুড করা হয়েছে। I mean, I was working in Andamans immediately after tsunami,
And there is one traditional tribe called Sentinelese. They are totally cut off from the rest of the world. They live on a separate island. Even the administration doesn't go there. They live on their own. They are still the hunters. They don't know how to do agriculture. And when the tsunami came, they were the ones who were least impacted by disaster. And there are several examples for Indonesia also. There are several examples from Sri Lanka also. অর্থাৎ দর্শক যে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানুষ তার যে প্রাকৃতিক বিপর্যয় থেকে নিজেকে অনেক রক্ষা করতে পারে তারই কথা বলতে চাইলেন সাকিব নবী, যে মানুষের অভিজ্ঞতা যদি কাজে লাগাতে পারে। আমরা একটি বিরতিতে যাব দর্শক, এই মুহূর্তে আমরা একটি বিরতিতে যাচ্ছি। আলোচনা করছিলাম আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2015 নিয়ে। আমরা একটি বিরতির পর আবার আলোচনার সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত RTV বিশেষ আলোচনা অনুষ্ঠান আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2015। জনাব শাহ কামাল, আপনি বলুন যে কথাগুলি আলোচনা হচ্ছিল, যে ট্র্যাডিশনাল নলেজ, যে পুরনো আমাদের যে অভিজ্ঞতাগুলিকে কাজে লাগিয়ে আমরা আধুনিকতার সঙ্গে কীভাবে সংমিশ্রণ ঘটিয়ে আমরা এ থেকে পরিত্রাণ পেতে পারি কিংবা রিস্কটাকে আর ঝুঁকিটাকে কমিয়ে আনতে পারি। আসলে পাবলিক অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের ক্ষেত্রে, সচেতনতার বৃদ্ধির ক্ষেত্রে আপনারা কী কী পদক্ষেপ গ্রহণ করে থাকেন? সচেতনতার ক্ষেত্রে প্রথমত যে বিষয়টি হলো মিডিয়ার একটি গুরুত্ব আছে। যেমন আমাদের আইনেই বলে দেওয়া আছে, যখনই কোনো ডিজাস্টারের সম্ভাবনা দেখা দিবে তখন আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের 34 ধারা অনুযায়ী প্রত্যেকটি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সেটা আমাদের এই যে মেসেজগুলো, সেই মেসেজগুলো তারা ডিসমিনেটেড করতে একবারে ম্যান্ডেটরি এবং আইন দ্বারা নিয়ন্ত্রিত, সেটা আমাদের করে থাকেন। এবং আমরা যখনই কোনো প্রকার, এটা হলো আমাদের একটা টিম ওয়ার্কটা হলো ওয়েদার ফরকাস্ট করেন মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, অর্থাৎ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক যখনই দেখেন যে স্থানীয় হুঁশিয়ারি সংকেত হলো 3 সিগন্যাল পর্যন্ত, যখনই 4-এ যেতে হয় তখন এটা কিন্তু রিলেটেড উইথ ডিজাস্টার, অর্থাৎ আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হয়। এই প্রস্তুতি কার্যক্রম থেকে কিন্তু আমরা সমন্বিতভাবে কাজটা করে থাকি। এখন অ্যাওয়ারনেস বিল্ড আপটা করে থাকি আমরা মূলত, আমাদের একটা এক্সপার্ট টিম আছে, যে টিমের মাধ্যমে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ আছেন, আমাদের দেশের যারা দুর্যোগের উপর বিভিন্ন সময়ে আপনার গবেষণা করেছেন, শিক্ষকতা করছেন, তাদের যে নলেজ সেটার মাধ্যমে আমরা কিন্তু ট্রেনিং মডিউল তৈরি করেছি। তার মাধ্যমে কিন্তু আমরা আমাদের প্রথম টট কোর্স করেছি, যেগুলো হলো ট্রেনিং ফর ট্রেনার, এবং তাদেরকে টট করিয়ে দিয়ে আমরা কিন্তু আমাদের ভলান্টিয়ারদেরকে প্রশিক্ষণ দিয়েছি। এই ভলান্টিয়াররা কিন্তু গ্রামে গ্রামে গিয়ে একবারে প্রতিটি পরিবারে গিয়ে সচেতন করছে এবং তাদেরকে বোঝাচ্ছে। আমার ভলান্টিয়ার হলো 50,000 হলো আমার কোস্টাল বেল্ট এরিয়া, অর্থাৎ 13টি উপকূলীয় জেলাতে। শহরে হলো আমাদের বিভাগীয় শহরগুলোতে হলো 30,000, এ হলো 80,000। আর বাংলাদেশ স্কাউটসের আছে আমাদের 13,50,000, আমাদের আনসারের আছে বিডিআর আপনার ভলান্টিয়ার আছে হলো আনসার, আমাদের আছে আপনার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, এবং আমাদের ভলান্টিয়ার আছে আপনার রেড ক্রিসেন্ট। এই সমন্বিত সকলকে নিয়ে আমরা কিন্তু একটি ডাটাবেস করেছি, এবং এতে করে হলো যে কি আমরা উই ক্যান টু ডিসিমিনেটেড দ্য ডিজাস্টার মেসেজ টু এভরিওয়ান। এতে করে হলো কি আমাদের প্রত্যেকেই এই কাজগুলো সমন্বিতভাবে করছে, অ্যাওয়ার করছে। আর সবচেয়ে বড় কথা হলো মানুষ যখন সুফল পায়, মানুষ যখন দেখে যে আমি এটা গ্রহণ করার কারণে আমি নিজে সেফ হয়েছি, আমার সম্পদ নিরাপদে রয়েছে, তখন কিন্তু সে এটাতে কিন্তু সাড়া দেয়। এই যে সাড়া দেওয়ার একটি পদ্ধতি, আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে প্রথমত হলো ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর ইফেক্টটা হলো আমাদের ডিজাস্টার, আর ডিজাস্টারকে মোকাবেলার কারণেই কিন্তু আমরা এই যে জলবায়ু এবং ডিজাস্টারকে একত্রিত করে জাতিসংঘ কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ এই পুরস্কার ঘোষণা করেছেন। এটা কিন্তু আমাদের বিরাট একটা রিকগনিশন, বিগ অ্যাচিভমেন্ট, এটা কিন্তু বিগ অ্যাচিভমেন্ট। এইবার আমাদের যে এই দুর্যোগ প্রশমন দিবস আমরা উদযাপন করছি, এটার মেইন প্রেরণা কিন্তু সেটা এটাই, নতুন মাত্রা এনে দিয়েছে আমাদেরকে। আর এটার সাথে আরেকটা জিনিস যোগ করি, আমাদের কিন্তু নিজেদের একটি জাতীয় দুর্যোগ প্রশমন দিবস আছে, সেটা কিন্তু প্রতি বছর মার্চ মাসের শেষ বৃহস্পতিবার। আমরা আশা করব সেটিও আপনারা অনেক বড় করবেন এবং আমরা জানতে পারবো। সেম ইম্পর্টেন্ট এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। এবং আমরা সরকারিভাবে এইটা যে শুধু ঢাকাতে করছি তা নয়, আমরা উপজেলা
জেলা, বিভাগীয় শহর এবং আমরা জাতীয়ভাবে করছি। এবং এখানে কিন্তু আমরা প্রত্যেকটি উপজেলাকে বাজেট দিয়েছি সরকারিভাবে, জেলাকে বাজেট দিয়েছি এবং জাতীয়ভাবে করছি, অর্থাৎ হোল কান্ট্রিকে আমরা একটা নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে নিয়ে এসেছি। রিয়াজ আহমেদ, আপনি বলুন যে আমরা যে প্রসঙ্গটি আলোচনা করতে চাই যে কোস্টাল বেল্ট এরিয়ায় সবচেয়ে দুর্যোগ হানা দেয় সেখানে বেশি, এবং যে তথ্যটি আমাদের কাছে আছে 1 কিলোমিটারের ভেতরে 58,87,000 লোক বসবাস করে, এবং এখানে অন্যদিকে 2 কিলোমিটারের ভিতরে 1,33 লক্ষ লোক বাস করে, যদিও এখন কম বেশি আছে পরিসংখ্যানে, কিন্তু দেখা যাচ্ছে এখানে শিশু মৃত্যুর হার যেটি আর কি দুর্যোগে সবচেয়ে বেশি হয়ে থাকে। এই ব্যাপারে আপনাদের কোনো স্পেশাল কোনো বিষয় আছে কিনা যে শিশুরা, যাতে গবাদি পশু, শিশু যারা অবোধ মানুষগুলো আছে, এদেরকে রক্ষার জন্য আপনাদের কি কার্যকর পদক্ষেপগুলো আছে? যে কোনো দুর্যোগেই শিশুরা এবং মহিলারা আর যারা একটু ডিসেবল, স্পেশাল নিড, যাদের স্পেশাল নিড রয়েছে, তারা একটু বেশি ভালনারেবল, এটা স্বাভাবিক। তো এই জন্য আমাদের আইনের মধ্যেই কিন্তু, আমাদের এসওডির মধ্যে এবং আইনের মধ্যেও শিশুদেরকে, মহিলাদেরকে প্রাধান্য দেওয়ার কথা বলা আছে। আমাদের এসওডিতে যেটা বলা আছে যে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার ক্ষেত্রে শিশুরা এবং মহিলারা এবং বয়োবৃদ্ধ ব্যক্তিগণ প্রাধান্য পাবেন, আগে অগ্রাধিকার পাবেন, তারপরে অন্যরা আসবেন। তো এই বিষয়টা আইনের কাঠামোর মধ্যে আছে, এবং আমরা এদেরকে, আমাদের যে আশ্রয়কেন্দ্রগুলো বর্তমানে নির্মাণ করি, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, সেই ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে শিশুদের এবং মহিলাদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা আছে। ডিসেবলরা যেন বাড়িয়েছেন আপনারা, যতগুলো ছিল আমরা পরিসংখ্যানে প্রতি বছর আমরা বাড়াচ্ছি। আমি এখন কথা বলছি ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব নবী। Would you please can you define which way we can reduce this risk, especially Bangladesh is a vulnerable country, how can you reduce the risk of disaster? Moneke, we have to be very, very futuristic in planning. Number one, the intensity and frequency of disaster is increasing gradually. And this is because of the impact of climate change. Why the climate change is inevitable, indispensable part of the globe? Why? What's the reason behind it? See, I mean, it's a very scientific issue, but we talk about global warming, we talk about fossil fuels. Is it man-made or? Yes, I mean, that's what the majority of the scientific community says is man-made. And it's the responsibility of the man to reduce it also. And I'm very, I mean, kind of, you know, I mean, I will appreciate the way our Prime Minister has been looking at this issue. And it's a recognition which has come to her from global audience, isn't it? Jo bole apne ki friends of the earth, isn't it? That's a big achievement. So everybody is looking towards Bangladesh now in terms of disaster preparedness, in terms of climate change resilience. And I would say that Bangladesh is one of the first countries which has come out with its own funds, saying that ki amar eta issue ase climate change and we will solve it ourselves. We will not depend on the international community. That's a I would say very, very big statement, and they have been following it also. সেক্রেটারি মহোদয়ের কাছে প্রশ্ন করতে চাই